আওয়ামী লীগকে যে এইভাবে অনুপস্থিত করে দেওয়া হয়েছে, কোথাও আগুন লাগে এক একজন কিন্তু এক এক রকম ভাবে ঘটনাটিকে দেখে। কেউ কেউ তার আলুটি নিয়ে পুড়িয়ে খেতে চায়, খুশি হয় যে আগুন লেগেছে, আমি একটু আলু পুড়িয়ে খাই। তো রাজনৈতিক যে এত বড় বিলরণ ঘটে গেল দেশে 24-এর গণ অভ্যুত্থান কি কারণে ঘটেছিল? গণতন্ত্র এবং জবাবদিহিতার শাসনের জন্য। কিন্তু সেই আলাপটি বাদ দিয়ে আপনি দেখুন, শুরু করলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা, আপনার নতুন ইতিহাস তৈরি করা, বুলডোজার দিয়ে 32 নম্বর ভাঙা, একে তাকে ফ্যাসিস্টের দোসর বলা, অমুক বলা তমুক বলা, অন্তর্ভুক্তিমূলক যেই আমরা একটা সমাজ চেয়েছি 24-এর গণ অভ্যুত্থানে, একটি অসাম্প্রদায়িক সমাজ চেয়েছি, যে গান আমাদের সকলের কণ্ঠে ছিল ধনধান্যে পুষ্পে করা, সেই গান হারিয়ে গেল। আমরা দেখলাম যে নানান রকমের আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে 47, 40, কেউ কেউ চাঁদে চলে গেল। বানর কেন কলা খায় ওই পর্যন্ত চলে গিয়েছিল। কিন্তু ঘটনা 24 সালে, তার আগের যেই আমাদের 3 বারের নির্বাচন হয়নি, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাব, সেই জায়গায় না গিয়ে একটা ভ্যাকুয়াম তৈরি করে সমাজ থেকে একটা এক শ্রেণীর মানুষকে একদম সমাজচ্যুত করে ওই জায়গাতে বসে যাবার চেষ্টা কারো, কেউ ব্যবসায়, কেউ সাংবাদিকতায়, কেউ আপনার রাজনীতিতে, সকলেই মনে করছে যে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে, এখন এখানে আলু পুড়ে খাই। আমরা দেখলাম বেকারত্ব, দুর্নীতি, মার্কিন চুক্তি, এই বিষয়গুলো ততটা গুরুত্ব না পেয়ে আসলে ইতিহাস নিয়ে আসলে ইতিহাসের কোনো, যেটার কোনো সলভ ইস্যু, আপনার 1971-এর মুক্তিযুদ্ধে কি হয়েছে, 72 থেকে 75-এ কি হয়েছে, এই চুলচেরা বিশ্লেষণ এখন কেন শুরু হলো, এবং কেন আপনার 47-এ কি হয়েছে, এবং 40-এর লাহোর প্রস্তাব নিয়ে কিন্তু কোনো আলাপ হয় না। এবং পাকিস্তানের যে এই 23 বছরের দুঃশাসন অপশাসন, কেন পাকিস্তান ভাঙলো, সেটা নিয়েও কিন্তু আলাপ। এগুলো তো সলভ 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল জিয়াউর রহমানের সময় প্রকাশিত, লেখা শুরু হয়েছিল। এবং আপনি দেখুন যে এই বিষয়গুলো কেন সামনে আসলো, ওই যে একটা সমাজে একটা অনুপস্থিতির সুযোগে কেউ কেউ মাফিয়া হয়ে উঠতে চাইলো। এবং আমরা মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে বলি বটে, কিন্তু আমি নিজে মাফিয়া হতে পারলে খুব খুশি হই। আমরা সমাজে গণতন্ত্র চাই বটে, কিন্তু আমার নিজের মতের সাথে না মিললেই তাকে আমরা দোসর বলি। আওয়ামী লীগের সময় বলা হতো জামাত ও বিএনপি, তার বিরুদ্ধাচরণ করলেই বলতো জামাত বিএনপি, আর অন্তর্বর্তীকালীন সময়ে তার বিরোধিতা করলে বলা হয়েছে যে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর। কাজেই ব্যাপারটা কি দাঁড়ালো, কেউ কাউকে একটু আপনি জায়গা ছাড় দেবে না। এখন যে সমস্ত এই যে রাষ্ট্রপতি নিয়ে এত আলাপ কেন হচ্ছে জানেন? মূল সমস্যাগুলোকে পাশ কাটানোর জন্য। সংসদের ভেতরে আপনি সরকারকে প্রশ্ন করার মতো আপনাদের যোগ্যতাই নাই। কেউ আওয়ামী লীগ হয়ে ধরা পড়ছেন, কেউ লুকিয়েছিলেন, কেউ বিএনপিতে লুকিয়েছিলেন, কেউ হোটেলে ধরা পড়ছেন। আপনারা নানান রকম কেলেঙ্কারিতে জড়াচ্ছেন, আপনি মুখ দেখাতে পারছেন না সমাজে, তখন কি করছেন? অমুক দোষী, তমুকের বিরুদ্ধে আপনি বিচার করুন। আপনি যেই দায়িত্বটা আপনি পেয়েছেন, আপনি সেই দায়িত্বটা পালন করছেন ঠিক মতো? আপনি কি সংসদে মার্কিন যুক্তি নিয়ে একটি প্রশ্ন তুলেছেন? হামে যে এইভাবে শিশুরা মারা যাচ্ছে, 900 অতিক্রম করে গেল, আপনি কোথাও হেলদোল দেখেন? কোথাও 900টা মানুষ মারা গেল, আপনাদের কোনো উচ্চারণ নাই। কিন্তু প্রায়শই কয়টা বিষয় বলা হয়, সেটি হলো আবার বিপ্লব বা আবার গণঅভ্যুত্থান বা প্রয়োজনে সরকার পতন, এই কথাগুলো আবার বলা হয়। এগুলো রাজনৈতিক বক্তব্য হতে পারে। রাজনৈতিক বক্তব্য তো কেউ দিতে চাইলে আপনি তাকে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু মূল জায়গাটি হচ্ছে কি, যার যে কাজ সে যদি সেইটাতে ফেল করে, ব্যর্থ হয়, আপনাকে কিন্তু 5 বছর পরে জনগণের দুয়ারে দাঁড়াতে হবে। এটা আপনার খেয়াল রাখতে হবে। আপনার 3 থেকে 6% ভোট, আপনি জামাত ইসলামী, এনসিপির মতো একটা তারুণ্যদীপ্ত দলকে নিয়ে আপনি ভেবেছেন 71-এর আপনার স্মৃতি মলিন হয়ে গেল, ফিল্টার্ড হয়ে গেল। আপনি আজকে দেখবেন বিভিন্ন বিভাগীয় শহরে মিছিল হচ্ছে বা সমাবেশ হচ্ছে, জামাত এনসিপি একসাথে করছে, এনসিপিকে বাদ দেন না, আপনার জামাতের অবয়বটা কি দাঁড়ায়? কিন্তু মাহবুব ভাই, আপনি 5 বছরের কথা বলছিলেন, আমরা এর মধ্যে দেখছি যে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলছেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলছেন। এবং আমরা আরেকটা যদি বিষয় দেখি, এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, তিনি যেটি বলেছেন যে যদি জামায়াতের আমির, এনসিপির আহ্বায়ক এবং খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এই 3 জন নেতা তারা যদি একসাথে হন, তাহলে 1 সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে। কোনো পথ থাকবে না। আমরা কিন্তু রাজনৈতিক এই বক্তব্যগুলো গত 50 বছর ধরে শুনে আসছি। আপনার মনে পড়বে ওই খাম্বা নাড়িয়ে দিলে, ওই যে মখ আলমগীর বলেছিল ওইভাবে রানা প্লাজায়, তারপরে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এরকম বহু ঘটনা। রাজনৈতিক বক্তব্যরও তো একটা মানে একটা প্যারামিটার থাকে, যেমন এই ধরনের কথা বলার মতো পরিস্থিতি এখনো এসেছে কিনা? উনি কে? মানে সরকার পতন, উনি অলি আহমেদ সাহেব এখন কে রাজনীতির?
তাকে আপনারা এত যদি গুরুত্ব দেন তাহলে আসলে আর রাজনীতিতে কোন পরিস্থিতিতে থাকে? আপনি দেখুন, একজন মানুষ কথা বলেছেন, বেশ, সেইটা কেন বলেছেন উনি তার ব্যাখ্যা দেন। কিন্তু এখন তো বিরোধী দলের নেতা তিনি, মানে আলী অলি আহমেদ, না আমি ডাক্তার শফিকুর রহমানের কথা বলছি, মানে ডাক্তার শফিকুর রহমান সাহেব কথা বলেছেন, বিরোধী দল তো এই কথাগুলো বলবে, এবং বিরোধী দল যেহেতু সংসদে কথা বলতে পারছে না, প্রতিদিন তো মানুষ তাকে জবাব দেবে না, সেটা ভোটের মাঠে আবার জবাব দেবে। এবং বিএনপি আপনি দেখুন, তখন প্রেসিডেন্টকে না সরিয়ে এখন কেন করলো? কারণ তখন তাদের নিজেদের একজন প্রেসিডেন্ট থাকবে 30 সালে। এই ঠিকই আছে, 30 না তো, এটা বোধ হয় 31-এ হবে প্রেসিডেন্টের সময়টা যা থাকবে। তো এটা কিন্তু বিএনপির হিসাব নিকাশ ঠিকই আছে। এখন জামাতকেও সেই হিসাব নিকাশ করতে হবে। আপনি যখন সংসদে আপনি যাচ্ছেন, আপনার পারফরমেন্স মানুষ দেখছে, এবং মানুষকে আপনি এত বোকা ভাববেন না যে আপনি বাইরে একটা খুব গরম গরম বক্তৃতা দেবে এবং মানুষ আপনাকে বিরাট বড় রাজনৈতিক নেতা হিসেবে ফুলের মালা নেবেন। আপনি বঙ্গবন্ধুর লাইন ধার করে বলছেন ঘরে ঘরে দুর্গ করে তোলো, এটাও মানুষ জানে। আপনি সারাদিন বঙ্গবন্ধুকে বকাঝকা করে তার বাড়িতে বুলডোজার পাঠিয়ে দিয়ে আপনি তার বক্তৃতার বাক্য অনুসরণ করবেন, তার চাইতে তার নীতি আদর্শ এবং সাহসিকতা অনুসরণ করলে ভালো হয়। জি, এই যে সংবিধান সংশোধন সংস্কার এবং এই জুলাই সনদ গণভোট, এই বিতর্কগুলো কোন দিকে যাবে বলে আপনার মনে হয়, এবং দেশকে কোন দিকে নিয়ে যাবে? সরল ভাবে দেখেন, আলাউদ্দিন সাহেব তো বললেন এত জটিল না বিষয়গুলো খুবই সরল। সেটা হচ্ছে যে গণভোটের যে 4টি প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোকে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে মিলে ঠিক করে তারপরে দিয়েছিল? না, দেয়নি, তারা নিজেরা চাপিয়ে দিয়েছিল। কাজেই প্রথম প্রতারণা তারা করেছিল। প্রতারণার উত্তর কি হতে পারে? প্রতারণার উত্তর হতে পারে কৌশল, কিভাবে ঠেকানো হবে এটা। আপনি উচ্চ কক্ষ যেভাবে প্রশ্নের মধ্যে লিখেছেন যে আনুপাতিক হারে সেখানে যাবে, সেটা কেন করা হচ্ছে জানেন? কারণ জামাত এনসিপি জানেই যে আমরা বিজয়ী হতে পারবো না, প্রধান দল হতে পারবো না, কোনো রকমে আমরা কিছু ভোট পাবো। সে কোনো রকমের গুলো যাতে উচ্চ কক্ষে যেতে পারে এবং তারপরে গিয়ে আমরা রাজনীতিতে একটা বড় শক্তি হিসেবে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে তাদের প্রধান আকাঙ্ক্ষা। এবং এই যে এত সংস্কারের কথা বলতো, তাদের যদি সত্যি সত্যি সংস্কারের আকাঙ্ক্ষা থাকতো, তাহলে এই যে আপনার 2টা অধিবেশন হলো, একটি নারী সংস্কার নিয়ে তারা কথা বলেছে, 11টি সংস্কার কমিশন হয়েছিল, একটি সংস্কার কমিশন নিয়ে তারা কথা বলেছে, এই যে খালি সংবিধান সংস্কার ছাড়া, অর্থাৎ ক্ষমতার এই আলু পটল ছাড়া তাদের আর কোনো কিছু নিয়ে মাথা ঘামানো আছে? তারা কি চায়? তারা এনসিপি যেটুকু পেয়েছে 1 বছরের রাজনৈতিক দল হিসেবে যথেষ্ট, আর জামাত তো আহ্লাদে আটখানা হয়ে গেছে। তারা তো জীবনেও ভাবেনি যে আমরা একটু প্রধান বিরোধী দল হিসেবে এতগুলো আসন নিয়ে আমরা থাকব। যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতি এই জায়গায়, এবং সেটা নিশ্চয়ই অনেক যুক্তিসঙ্গত কারণেই, কিন্তু এই অনুপস্থিতির সুযোগে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় অন্তর্বর্তীকালীন সরকারের যে আকাঙ্ক্ষা ছিল, যে অতৃপ্ত বাসনা ছিল রাজনীতিতে হস্তক্ষেপ, সেই বাসনার পূরণ করার দায়িত্ব দিয়ে গেছে জামাত এবং এনসিপিকে। এবং সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দোষ দেখে না। তারা এই কোনো অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো শ্বেতপত্র দাবি করেছে? অন্তর্বর্তীকালীন সরকার যে লাগাতার দুর্নীতি করেছে, হামে 900 শিশু মেরে ফেলেছে, একটি কথা বলে তারা? আপনি সংস্কৃতি মন্ত্রণালয় যেভাবে লুটপাট করেছে জাদুঘর নিয়ে, যেভাবে এরকম একটি গণভবনে, একটা রাষ্ট্রের গণভবন, সেইখানেই মুক্তিযুদ্ধের কোনো জাদুঘর কিন্তু রাষ্ট্রীয়ভাবে নাই, সেখানে কয়েকজন মানুষ ট্রাস্ট তৈরি করে দিনের পর দিন টাকা তুলে, আপনি জানেন যে সেখানে সঙ্গীতের কনসার্ট হয়েছে, বিভিন্ন ধরনের আয়োজন করে মুক্তিযুদ্ধের জাদুঘর তৈরি করা হয়েছে। সরকারকে কেন টাকা দিয়ে জুলাই জাদুঘর বানাতে হবে? মুক্তিযুদ্ধের যেখানে জাদুঘর এইটুকু, সেইখানে জুলাই জাদুঘর এত বড় করতে হবে কেন? এটাও প্রকারান্তরে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার একটা পায়তা। মানে জাদুঘর বড়টা করাটাকে আপনি সমস্যা হিসেবে দেখছেন, নাকি আসলে মানে জাদুঘর করাটাকে সমস্যা হিসেবে? জাদুঘর করাটাকে না, জাদুঘর অবশ্যই করতে হবে। জাদুঘর করতে হবে, মূল জাদুঘরের একটা অংশ হতে পারতো, এবং সেখানে শহীদ আনাজ থেকে শুরু করে সকলের চিঠি থাকতে পারতো, আপনার যা যা জিনিস রাখা যেত, যেটা স্মারক সেটা রাখতে পারতো, এবং গণভবনকে গণভবন হিসেবে রাখতে পারতো। আপনি গণভবন, আপনি জাদুঘর বানিয়েছিলেন, আপনি সংসদ ভবনেও তো একই কাণ্ড ঘটেছে। রাতের বেলার ভোটে রাবার স্ট্যাম্প হয়েছে, তাহলে সংসদ ভবনকেও তো আপনার জাদুঘর বানিয়ে ফেলতে হয়, প্রধানমন্ত্রী অফিসকেও তো আপনার জাদুঘর বানিয়ে ফেলতে হয়, শুধু গণভবনকে বানাবেন কেন? অর্থাৎ শহরের মাঝখানে আপনি এমন একটা স্থাপনা বানাতে চাচ্ছেন যেখানে আপনি কি ভুলিয়ে দিতে চান যে আপনার 71 বলে একটা বিষয় ছিল। আরেকটা বিষয় আপনি বলছেন, আমি একটু শেষ করি না। উনি বলেছেন যে 180 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। কারা বেঁধে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার একটা অনির্বাচিত সরকার। তারা কারা? স্বাধীন সার্বভৌম সংসদের হাত পা বেঁধে দিতে চায়। এই যেই ভদ্রলোক এখানে আলী রিয়াজ সাহেব, তার তো ভোটাধিকার পর্যন্ত নাই।
ওই আমেরিকান নাগরিকের প্রেসক্রিপশনে আমাদের বাংলাদেশের সংবিধান তৈরি করতে হবে? কারণটা কি? আপনার কোথায় আছে যে একটি নির্বাচনে জয়ীরা দুইটি শপথ গ্রহণ করে? এটা বললেই হলো, তারা যা খুশি তারা বলবেন। তারা এনজিও চালিয়েছেন কয়েকজন এবং তারা মনে করছেন রাষ্ট্র একটা এনজিও, এবং তারা সেই কাজ করেছেন। এবং বিএনপি তখন বুদ্ধিমানের মতো সকল কিছুতে যেহেতু তারা গণভোট আলাপ আলোচনা না করে 4টা প্রশ্ন দিয়ে দিয়েছে, তখন আর কি আলাপ আলোচনা করতে পারে? তারা তো জানে যে তারা প্রধান প্রতিদ্বন্দ্বীহীন অবস্থায় নির্বাচনে যাচ্ছে, তার 2/3 পাবে। এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছিল। যতই আপনি কারচুপি করুন না কেন, যতই আপনি লেভেল তৈরি করে দেন না কেন, আপনি তো এত বড় একটা দল, আপনি জানেন যে সর্বশেষ রাজ্য দুটি নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগের শতকরা 40% করে ভোট, সব 91 সাল থেকে যতগুলো ভোট হয়েছে। তো এই ভোটাররা তো চলে যায়নি দেশ ছেড়ে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি জুলাই সনদে দেখবেন ভূমিকাতে লেখা আছে হানাদার বাহিনী। রাষ্ট্রীয়ভাবে আপনি পাকিস্তানকে হানাদার বাহিনী বলতে পারেন? মুক্তিযুদ্ধকে আপনি প্রতিরোধ যুদ্ধ বলতে পারেন? এই সরকার সেটা করেছে। এবং তখন এনসিপি, জামাত তো নাই, এনসিপি তখন এগুলো নিয়ে কোনো মুখ খুলেনি। অর্থাৎ জামাতের সঙ্গে পঙ্ক্তিভুক্ত হয়ে গেছে এনসিপি, যেহেতু তাদের ভোট নাই, যেহেতু তাদের কর্মী নাই, যেহেতু তাদের রাজনৈতিক সংগঠনই নাই, তারা মনে করেছে আমরা জামাতের সাথে গেলে আমাদের সুবিধা হবে। কিন্তু এটা মানে বিএনপির মতো বড় দলকে রেখে তাহলে তারা জামাতের সাথে কারণ নেয়নি বিএনপি কেন তাদেরকে নেবে? বিএনপি তো নিজেরই এতগুলো, তাদের তো সবগুলো জায়গায় 3-4 করে প্রার্থী দাঁড়িয়েছে। যেই আসনগুলোতে জামাত জিতেছে তার অনেকগুলোতে কিন্তু বিএনপির নিজেদের মধ্যে কোন্দলে ভোট কমেছে। আরেকটি বিষয় মাহবুব ভাই আপনার কাছে জানতে চাই, আপনি যে বিষয়টি বলছিলেন, যে অভিযোগটি করছিলেন, সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে মনোবাসনা বা সুপ্ত বাসনা যেটি আসলে পূরণ করতে পারেনি, অতৃপ্ত বাসনা, সেটি আসলে তারা জামায়াতকে বা বর্তমান জামায়াত এনসিপির উপর তারা দায়িত্ব দিয়ে গেছে। এখানে আসলে তারা তাদের প্রতি আস্থাটা কেন পেল এবং এখানে তাদের লাভটা কি, একটু ছোট করে বলেন? হ্যাঁ, তাদের লাভের বিষয়টা, তো রাজনীতিতে সবসময় কিন্তু লাভটা এরকম যে আমি 2 কেজি গুড় কিনবো তা না। আমার স্টেকটা আমি রাখবো, আমার মতাদর্শ আমি রাখবো। প্রত্যেকেই কিন্তু তার মতাদর্শ পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের মতাদর্শটা কি ছিল? বুলডোজার দিয়ে যখন 32 নম্বর ভাঙা হয়, যখন মুক্তিযুদ্ধকে নিয়ে এরকম বিতর্কিত কথাবার্তা বলা হয়, যখন আমরা টক শোতে শুনি 16ই ডিসেম্বর 1971 আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস নয়, 7ই নভেম্বরে আমাদের বিজয়, এগুলো প্রকাশ্যে বলা হচ্ছে। কেউ এটা 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 মানে গণতন্ত্র, ঠিক আছে, এটা গণতন্ত্র, তার মানে যে কোনো কিছু গণতন্ত্র হয়ে যাচ্ছে। আপনার ভারতে দেখুন, পাকিস্তানে দেখুন, পৃথিবীর কোন জায়গায় আছে নিজেদের মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত করে? নিজেদের স্বাধীনতার পরে আর কি থাকতে পারে? এই ভাষায় কথা বলছি, এই দেশে মাথা উঁচু করে কথা বলছি, নিজের দেশের মাটিতে দপদপায় হাঁটতেছি এবং তারপরে রাজনীতি করতেছি, কিন্তু আমরা কথা বলতেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আমাদের পূর্বপুরুষ যারা নিজেদের রক্তে দেশটাকে স্বাধীন করে গেছেন তাদের সম্পর্কে অশ্রদ্ধেয় সমস্ত কথাবার্তা বলছি। তার মানে কি এইটাকে পৃষ্ঠপোষকতা করেছে কারা? এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনি দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা কালচারাল অ্যাক্টিভিজমও চলেছে। তারা কিন্তু রবীন্দ্রনাথকে অস্বীকার করেছে। তারা উদীচী, ছায়ানট এবং এই যে গণমাধ্যমে হামলায় পৃষ্ঠপোষকতা করেছে। এই উদীচী, ছায়ানট এবং রবীন্দ্রনাথে 63 সালেও হামলা হয়েছিল, 2001 সালে হামলা হয়েছে। এত যে আমরা রাজনৈতিক হত্যাকাণ্ডের কথা বলি, আওয়ামী লীগকে যে এইভাবে অনুপস্থিত করে দেওয়া হয়েছে, তাহলে আপনার আর কোন দলকে অনুপস্থিত করতে হয়? আজকে এনসিপি যে এত সংস্কারের কথা বলে, জামাতকে তো সবার আগে সংস্কার করতে হয়। আজকেও তো জামাতের নেতাদের একের পর এক কেলেঙ্কারি বেরোচ্ছে, তারা সেইখানে সংস্কারের দাবি তোলে না? আপনারা কি সেই দাবি তুলবেন কিনা? সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতারণার অভিযোগ বা অতৃপ্ত বাসনা পূরণের জন্য জামায়াত এনসিপির উপর যে আস্থার কথা বলছেন বা অভিযোগ করছেন মাহবুব ভাই, সেই বিষয়টিতে আপনারা আসলে কতটা একমত? না, প্রথমত মাহবুব ভাই যেটা বলেছেন, একটা হলো ইতিহাসের পুরনো কাসন্দি, যে তাদের আসলে সামহাও আপনার মুক্তিযুদ্ধটাই সামনে এনে রাজনীতি করতে হয়, কথা বলতে হয়। মুক্তিযুদ্ধ তো অবজ্ঞা করা, মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো ঘটনা তো আমরা আমাদের সাইড থেকে নিজেরা কখনো যুক্ত ছিলাম না, করিনি, বরং অনেক ক্ষেত্রে প্রতিবাদও করেছি। কিন্তু মূল ধারা তো আসলে মুক্তিযুদ্ধকে ছোট করা ছিল না। এখানে আপনাকে আগেও বলেছি যে ডিসেন্ট ভয়েস কেউ করতে পারে ধরেন, কিন্তু আপনি তো জুলাইয়ের যে প্রজন্ম রাস্তায় নেমে এসেছিল, তারা কি সবাই মুক্তিযুদ্ধের মূল ধারার বিরোধী অথবা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে? আপনি যদি মনে করেন সাপোজ ধরেন আপনার জামাতের একটা অংশ ধরেন এখনো মুক্তিযুদ্ধকে নিয়ে কুৎসা করছে, আপনি ধরেন তর্কের খাতিরে, তার মানে কি ধরেন এখানে এই যে জনগণ জুলাই রাস্তা নেমে এসেছিল তাদের আমরা দেখেছি ধনধান্যে পুষ্পভরা এই যে গানটি শহীদ মিনারে গাওয়া হয়েছিল, পরবর্তীতে আসলে সেই স্পিরিটটা কোথাও আসলে হারিয়ে গেল। একটা বিষয় দেখেন,
যে মানুষরা এই গান বাজিয়েছিল তারা কি দেশে আছে কি নাই? আছে না, তারা বেশিরভাগ নীরব হয়ে গিয়েছে। এখানে জামাত একটা রাজনৈতিক দল, বিএনপি একটা রাজনৈতিক দল, যারা অভ্যুত্থানের পূর্বে শক্তিশালী দুটো রাজনৈতিক দল একসাথে রাজনীতি করেছে। এবং তারপর যেটা আপনার এই অভ্যুত্থানের মধ্য থেকে এই ছাত্রনেতারা একটা রাজনৈতিক দল গঠন করলেন। আপনি যদি একদম ব্যবচ্ছেদ করেন ধরেন, তাহলে আপনার মুক্তিযুদ্ধের বিরোধিতাটা কারা করলো? মুক্তিযুদ্ধকে খাটো করে কারা দেখলো? ধরেন আমরা কি বারবার গলা ফাটিয়ে বলার পর আমরা ৭১-২৪ একসাথে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপনের পরও কি মানে আমাদের কি ওই যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিতে হইবে? আমাদেরকে আরেকটা যুদ্ধ বাঁধিয়ে কিন্তু যারা ১৬ই ডিসেম্বর মানে না এরকম কথা বলেছেন তাদের অনেকের সাথে বলেন আমাকে কে বলেছে? আপনি জানেন? না আমি জানি না, সিরিয়াসলি আমি জানি না। আপনি জানেন ১৬ই ডিসেম্বর না, যারা মনে করছে তাদের ব্যারিস্টার ফুয়াদি বলেছেন যে তিনি হচ্ছে যে ১৬ই ডিসেম্বর মানেন না তারা, বা ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে মানেন না। ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, ফুয়াদ বলে থাকে, আমি অন এয়ারে বলবো ব্যারিস্টার ফুয়াদ আপনি ভুল করেছেন। আমার বড় ভাই, আপনারা কখনোই এইভাবে আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছা, উনি তো রাজনৈতিক দলও করেন। আমি বিশ্বাস করি এবি পার্টির সবাই মানে ওনার এই ধারণাকে অথবা এই বক্তব্যকে স্বীকার করছেন, অথবা এই বক্তব্যকে আপনি এন্ডোর্স করছেন। আমি ব্যক্তিগত এন্ডোর্স করছি না। আমি মুক্তিযুদ্ধের আপনার সন্তান, আমরা সবাই এই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ পেয়েছি। ২৪ পুরোপুরি একটা আলাদা ঘটনা। ২৪-এর ঘটনার সাথে আপনি কেন মুক্তিযুদ্ধকে বারবার মিলাচ্ছেন? একটা ঘটনা হলো যে এখানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামে তার ফেসিবাদ কায়েম করেছিল। কারণ আওয়ামী লীগ বিভিন্নভাবে এই যে প্রায় আপনার ৭০,০০০ উপরে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে তার আওয়ামী শাসন টিকে রাখার জন্য মুক্তিযুদ্ধের ব্যবহার করেছিল। তখন তো আমরা মুক্তিযুদ্ধর আপনার মানে শেষ হয়ে গেল, চেতনা শেষ হয়ে গেল, এটা নিয়ে কথা বলছি না। আপনি জুলাইয়ের যে জাদুঘরের কথা বলছেন, আপনি জুলাই জাদুঘরে এতটুকু হবে না এতটুকু হবে, আরে এইটা এই প্রজন্মের সবচেয়ে বড় সংগ্রাম। এই সংগ্রামটাকে আপনি স্বীকৃতি দিলে কেন আপনাকে ৭১-এর সাথে তুলনা করতে হবে? ৭১-এর জাদুঘর যেভাবে হয়েছে, যেটি বলছিলেন সংসদ ভবন, আচ্ছা একটা বিষয় দেখেন, হাসিনার সময় ক্ষমতার কেন্দ্র কি সংসদ ভবন ছিল? হাসিনার সময় যদি ক্ষমতার কেন্দ্র সংসদ ভবন থাকতো তাহলে তো তার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয় না, তাকে স্বৈরাচার বলতে হয় না, তাকে অগণতান্ত্রিক বলতে হয় না। হাসিনার সময় প্রধানমন্ত্রী অফিস, সেক্রেটারিয়েট, সংসদ ভবন এগুলো ছিল না। হাসিনা যা বলছে সেটাই হয়েছে, এগুলো সবগুলো গণভবন থেকে হয়েছে। গণভবনটা ছিল আপনার একটা ক্ষমতার কেন্দ্র, এবং আপনি নিশ্চয় অবগত আছেন গণভবনটা মূলত এর আগের বিগত বিএনপি সরকারও কখনো গণভবন ব্যবহার করে নাই। গণভবনের সাথে এখন কোথায় আমরা জানবো। আরেকটা বলতে চাই, আপনার দলের পক্ষ থেকে এই বুধবার একটা অনুষ্ঠানে জানানো হয় যে বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে, একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলে মার্কিন রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন। এমনটি বলা হচ্ছে আপনার দলের পক্ষ থেকে। প্রশ্ন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের রাজনীতিতে এরকম মধ্যস্থতা করতে পারে কিনা, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? একই সাথে গণঅভ্যুত্থানের যে স্লোগান ছিল, আজাদির যে স্লোগান বলা ছিল বা এখনো বলা হয়, সেটার সাথে সাংঘর্ষিক কিনা বিষয়টি? আপনি যে মিটিং এর কথা বলছেন সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। তো মূলত মিটিং এর পরে যে ব্রিফ করেছেন মুখপাত্রের ব্রিফিং উঠে এসেছে যে আমাদের মধ্যে আলাপ হয়েছে এই জুলাই সনদ বাস্তবায়ন কিংবা এটা নিয়ে যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলাপ হয়েছে। কিন্তু এখানে আপনার এই যুক্তরাষ্ট্র কোনো পজিশন নিয়েছে অথবা মিডিয়েট করবে অথবা সাথে আলাপ করবে, আসলে এটা এই আলোচনাটা হয় নাই। হ্যাঁ, এটা যদি এটা কোট করা হয় এটা ভুলবশত কোটেশনটা হয়েছে, অথবা যদি আসিফ মাহমুদ বলেও থাকে এটা স্লিপ অফ দ্য টাং। মূলত আলাপ হয়েছে যে কোনো দেশের রাষ্ট্রদূতের সাথে যখন রাজনৈতিক দল আলাপ আলোচনা হয় তখন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে একটা আলাপ হয়, এটা সৌজন্য সাক্ষাৎ। এটা আপনার যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখনও বিএনপির সাথে, জামাতের সাথে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা দেখা সাক্ষাৎ করতো। এখানকার যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে আমাদের তো এটা ওয়েস্টার্ন ধাঁচের প্রতিষ্ঠান, এবং তারা এখানকার আমাদের স্টেক হোল্ডার্স, এবং তাদের অনেকেরই বাংলাদেশে বিনিয়োগ আছে। তো এই জায়গায় তারাও চায় এখানে আপনার একটা প্রেডিক্টেবল সিস্টেম থাকুক। এখানে যে এই আইনগুলো আজকে হচ্ছে সেগুলো কালকে কেউ ছুঁড়ে ফেলে দেবে, এটা চায় না। এখানে গণতন্ত্রটা শক্তিশালী হোক, তাদের আকাঙ্ক্ষার সাথে আমাদের যে জায়গায় আকাঙ্ক্ষার মিল থাকে তার আমরা কিন্তু এই আলাপ আলোচনাগুলো করি ধরেন। এবং পাশাপাশি শুধুমাত্র এখানে সমর্থনই না, কিন্তু আমরা কিন্তু তাদেরকে আপনার এই বাণিজ্য চুক্তি নিয়ে তাদেরকে বলেছি, তাদের অবস্থান জানতে চেয়েছে, ক্লারিফাই করতে চেয়েছে, এবং কেন স্টেক হোল্ডার হিসেবে এনসিপিকে এবং অন্যান্য আপনার গোষ্ঠীকে নেওয়া হলো না সেই প্রশ্নটা আমরা তুলেছি, এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে জবাব দিয়েছে। এবং আমরা সেখানে স্পষ্ট করেছি, যেটা পরবর্তীতে আসিফ মাহমুদও বলেছেন যে আমাদের আহ্বায়ক বাণিজ্য চুক্তি থেকে সন্তুষ্ট, আহ্বায়ক স্পষ্টভাবে বলেছেন যে সংসদে এটা ওঠানো হবে এবং সংসদে
বিতর্কের জন্য তিনি প্রস্তাব করবেন পরবর্তী অধিবেশনে। বাণিজ্য চুক্তি না আমি সন্তুষ্ট কি বেজার, তার চেয়ে বড় বিষয় হলো বাণিজ্য চুক্তি কোন প্রেক্ষাপটে হয়েছে। বাণিজ্য চুক্তি হয়েছে যখন আমাদের দেশের যে প্রধান যে আপনার রপ্তানি দ্রব্য গার্মেন্টস পণ্য, যেটা আমরা প্রায় $8 বিলিয়ন US এর যে গার্মেন্টসের বাজার, সেটার উপর আপনার ট্যারিফ আরোপ করা হলো। এবং কত পার্সেন্ট ট্যারিফ? 37%। এবং সেই ট্যারিফটা আপনি যদি চলমান থাকে তাহলে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যায়। আপনার যেই এখন যে আমরা এমপ্লয়মেন্টের কথা বলছি, আমরা আনএমপ্লয়মেন্টের সাথে গার্মেন্টস থেকে আরও কয়েক মিলিয়ন মানুষ বেকার হয়ে যাবে। সেই জায়গা থেকে তৎকালীন সরকার ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে US এর ব্যবসায়ী বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে একসাথে হয়ে যেহেতু এটা রিসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট, যে আমরা যেহেতু তাদের জন্য আমরা উচ্চ শুল্ক ধারণ করে রেখেছি, সো আমরা আমাদের শুল্ক কমাবো, তারা আমাদের জন্য শুল্ক কমাবে। সো তারা তো আমাদের দাবি অনুযায়ী আমাদের যেই আপনার ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, আমাদের যে কম্পিটিটিভ দেশগুলো তাদের চেয়ে বরং 1% কমিয়ে দিয়েছে। সো সেই জায়গাটায় তবে আমি এই বিষয়ে আমাকে 30 সেকেন্ড সময় দেন, একটা বিভ্রান্তির সুযোগ থাকতে পারে। সেটা হলো যে এখানে সময় পেলে আবার আপনার কাছে সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিষয়ে তিনি বলেছেন যে এই পুরনো কাসুন্দি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, অর্থাৎ এই 24-এর গণ অভ্যুত্থান কবে পুরনো হবে? আপনি যেই সমস্ত ঘটনা বলি সবই একসময় পুরনো হয়, সেগুলো কি আলোচনা হবে না? এবং তাদের মাথায় কিন্তু শুধুমাত্র 24-এর গণ অভ্যুত্থানই আছে, এর আগে বাংলাদেশটি যেন আর ছিল না। এবং সেই কারণে যে মুক্তিযুদ্ধের জাদুঘর নিয়ে কোনো কথা বললে তখন তাদের কোনো প্রতিক্রিয়া আসে না। তারা গণভবনটিকে জাদুঘর বানাতে চায়, কারণ এইখানেই শুধু শেখ হাসিনার কীর্তি আছে। তাহলে শেখ হাসিনার কীর্তি নয় কি পদ্মা ব্রিজ, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস? তাহলে সেগুলো কি করবেন? আপনার সমস্ত কিছুই জনগণের টাকা। এই জনগণের ট্যাক্সেই টাকায় বানানো, এটা শেখ হাসিনার পিতার পৈতৃক সম্পত্তি নয়। এবং এইটা শহরের ভিতরে এত বড় জায়গা, হাজার কোটি টাকা দিয়ে এটা বানানো মানে হচ্ছে কি একটি মাত্রই খালি জনগণের জন্য খোলা হবে। এখানে 90-তে কোনো আন্দোলন হয় নাই, এখানে কোথাও কোনো 21শে আগস্টে গ্রেনেড হামলা হয় নাই, রমনার বটমূলে নববর্ষে কোনো মানুষ মারা যায় নাই, 13 জন ব্লগার হত্যা করা হয় নাই, মুক্ত বুদ্ধির মানুষদেরকে কেউ মারে নাই। আরেকটা কথা আজকে বলতে চাই, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের মূল শক্তি ছিল আসলে বামপন্থীরা ছিল বলেই তখন গান হয়েছিল ধনধান্যে পুষ্পে ভরা, এবং সেই মোমবাতি প্রজ্বলন ছিল। এই জামাত এনসিপি কখনোই মোমবাতির রাজনীতি করে না বলেই তারা এখন বলতেছে যে আমাদের এগুলো আওয়ামী লীগের। কারণ এই সেকুলার এবং বামপন্থীদের তাদের প্রতি তাদের রাগ, যে ধর্ম নিরপেক্ষতা তাকে মনে করে ধর্মহীনতা। এই ধর্ম নিরপেক্ষতা আসলে বাংলাদেশের মূল স্তম্ভ। আলাউদ্দিন ভাই তো ভিন্ন কথা বলছে। আলাউদ্দিন ভাই ভিন্ন কথা বললে তার কাজ কি ভিন্নতা প্রমাণ করে? তারা এই পর্যন্ত এই 18 মাসে যে অন্তর্বর্তীকালীন সরকারে কখনো মোমবাতি প্রজ্বলন করেছে, কখনো ধনধান্যে? আমরা কখনো জামাতের সঙ্গে যদি ভাই জামাতের সঙ্গে যারা যায় তারা আবার মোমবাতি আলোচনা করলে হবে? তাদের আপনাকে শোনেন, বিড়াল সাদা কি কালো এইটা কিভাবে আমরা চিনবো? বিড়াল ইঁদুর খায় কিনা? এনসিপি কার সঙ্গে রাজনীতি করে? জামাতের সাথে। এই ড্রাইভিং সিটে কে? জামাত। এবং জামাতের পৌরোহিত্যে তারা নির্বাচন করেছে। জামাতের সাথে হ্যাঁ, তখন ড্রাইভিং সিটে কে ছিল? জামাত ছিল। তখন তাদের ছিল 3টা থেকে 18টা আসন। আর বিএনপির কটা ছিল? এখন জামাতের কটা, এনসিপির কটা? কাজেই এই সমস্ত যুক্তি হলো কুতর্ক করলে তো হবে না, আপনার মূল জায়গায় আসতে হবে। এনসিপি যদি আলাদাভাবে রাজনীতি করতো যেমন বামরা করে, এই নিয়ে কিন্তু কথা হতো না। এনসিপি কেন বামদের সাথে সমঝোতা করলো না? আদর্শ ভিত্তিক সমঝোতা তাদের বামদের সাথে নাই কেন? জামাতের সাথে হয় কেন? এতেই তো আদর্শ বোঝা যায়। এই যে প্রধানমন্ত্রী বলেছেন 50% বেশি ছিল গুপ্ত ছিল, 50% ব্যক্তি ছিল গুপ্ত। ভালো জিনিস কমই থাকে, সেটাকে বানাইতে হয়। আপনার 50% গুপ্ত ছিল মানে জামাত ছিল, এই জামাত প্রশাসনকে দখল করেছিল। এই দখলের স্বাদ পেতে যেহেতু ক্ষমতার আপেল থেকে এনসিপির জন্ম, সেহেতু ক্ষমতার বট গাছে তারা উঠে গেছে। এবং এই জন্যই তাদের মূল রাগটা হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে। আপনার মুক্তিযুদ্ধের পক্ষে কোন রকম বিবৃতিতে আপনি কি এনসিপি কে দেখেন? আপনার এই যে আপনার তর্কগুলো, আপনার যখন জুলাই সনদে ভূমিকাতে পাকিস্তান বাহিনী হয়ে যায় হানাদার বাহিনী, সেখানে কি এনসিপি এটা নিয়ে কথা বলে? অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন, সবসময় এগুলো বলে থাকেন। আলাউদ্দিন ভাই, আপনি 20 সেকেন্ড সময় পাবেন আপনার ওই তখন যে বিষয়টি আপনি সম্পূর্ণ করতে চাচ্ছিলেন এর আগে। ইউএস এর যে বাণিজ্য চুক্তি, সেটা নিয়ে আমরা বলছিলাম যে আমরা এখন ক্রিটিক্যাল পজিশন নিয়েছি এবং আমরা শুরু থেকে ক্রিটিক্যাল। তবে একটা অর্থনৈতিকভাবে যখন আপনার দুই দেশের ট্রেড রিলেশনকে এফেক্ট করে কোনো ঘটনা,
সেই চুক্তিটাকে আমরা যেভাবে পুরোপুরি রাজনৈতিকভাবে দেখছি এবং স্বাভাবিকভাবে ভাইয়ের সাথে আমি একমত, একই সাথে আবার দ্বিমত, যে আমরা বামদের সাথে যে আপনার সমঝোতা করব, এখন বামদের সাথে সমঝোতা করলে কি আমরা বামদের সাথে সমঝোতা করলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে যেতাম, গ্রহণযোগ্য হয়ে যেতাম? আর যেহেতু জামাতের সাথে আমরা ইলেকট্রাল একটা অ্যালায়েন্স করেছি, আমাদের পুরোপুরি মুক্তিযুদ্ধের পক্ষের যত ধারণ করে হয়ে গেল। সরকারের অতৃপ্ত স্বপ্ন যেহেতু পূরণ করছে এনসিপি জামাত, কাজেই অন্তর্বর্তীকালীন সরকার 12 তারিখে নির্বাচনের আগে 3 দিন আগে 9 তারিখে এই চুক্তি করেছে। এতেই বোঝা যায় কতখানি জরুরি এই চুক্তি, এবং সেই চুক্তি বিনিময়ে হয়তো তারা বিরোধী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে